শিয়ালদা আলিপুরদুয়ার জংশন। এখন ঘড়িতে সময় বেলা 12:33। আমরা আছি হাসিমারা রেল স্টেশনে। শিয়ালদাহ থেকে আলিপুরদুয়ার জংশনগামী যে রেল লাইন, সেই রেল লাইনের আলিপুরদুয়ার স্টেশনের একটি স্টেশন আগে পড়ে এই হাসিমারা রেলওয়ে স্টেশন। এই হাসিমারা রেলওয়ে স্টেশনের গুরুত্ব অনেক বেশি, কারণ এই হাসিমারা রেল স্টেশন থেকে যাওয়া যায় একটি নতুন গন্তব্যস্থলে। বন্ধুরা, আজ আমরা এই রেল স্টেশনে পৌঁছে গেছি। এই রেল স্টেশন থেকে যাব আমরা একটি সম্পূর্ণ নতুন একটি জায়গায়। তো বন্ধুরা, আমার চ্যানেল ইজি টু ট্রাভেলে আপনাদের স্বাগত জানাই, এবং সেই সাথে যে নতুন ব্লগ, সেই ব্লগেও আপনাদের সকলকে স্বাগত। এটি হচ্ছে হাসিমারা রেল স্টেশন। এই হাসিমারা রেল স্টেশন থেকে এই কাছেই আছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ডে অটো ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই নিকটবর্তী আমাদের প্রতিবেশী দেশ ল্যান্ড অফ থান্ডার ড্রাগন, ভুটানে। এবং এই হাসিমারাই সব থেকে হচ্ছে নিকটবর্তী রেল স্টেশন এই ভুটান যাওয়ার জন্য। বন্ধুরা, তো চলুন আমরা যাই আমাদের একেবারে পাশের পড়শি বিদেশ এই ভুটানে। এই হাসিমারা রেল স্টেশনের প্ল্যাটফর্ম সংলগ্ন কাছেই একেবারে রয়েছে অটো স্ট্যান্ড, এবং আমরা একটু চলুন এগিয়ে যাই অটো স্ট্যান্ডের দিকে। সেখান থেকে অটো করে আমাদের যেতে হবে একেবারে বর্ডার জায়গাতে। आपका नाम क्या बोलिए भैया? कालू लामा। अच्छा, यहाँ से हासीमारा स्टेशन है ना? हाँ, हासीमारा स्टेशन। यहाँ से जोयगा जाता है। हाँ, अच्छा, कितना दूर है यहाँ से? यहाँ से 18 किलोमीटर। 18 मिनट। भाड़ा कितना है? 50 रुपये 50 रुपये एक आदमी का। एक आदमी का रिजर्व करके ले जाते हैं क्या? रिजर्व में भी जाता है। अच्छा अच्छा, ठीक है, बहुत बढ़िया। आपका नंबर बोलिए। नंबर भी बोलना पड़ेगा। हाँ बोलिए। क्या आप लोग ब्लॉगर बनाता है कि वीडियो बनाता है? हाँ, वीडियो बनाते हैं। আমরা অটোতে করে চললাম আমাদের গন্তব্যস্থল, ভারতবর্ষের শেষ যে বর্ডার লাগোয়া শহর ওই জয়গা। আমরা এখন সেই জয়গা যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে যাত্রাপথে প্রথমেই পড়বে অসংখ্য চায়ের বাগান। সেই চায়ের বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে তারপরে পড়বে শহরের কর্মব্যস্ততা এবং লোকজনের ভিড়। তো এই যাত্রাপথের সম্পূর্ণ ভিডিওটি আমি এখানে করিনি, কারণ অনেকটা দীর্ঘায়িত হবে বলে। আমরা আমাদের অটোতে করে ক্রমশ এগিয়ে যাচ্ছি। প্রথমে রয়েছে সুদৃশ্য একটি ভুটান গেট, এবং সেই ভুটান গেট তার পাশে আছে হাঁটা পথে যাওয়ার রাস্তা, এবং সেই পথে প্রবেশ করতে হয় ভুটানে। তো এটি বর্ডার লাগোয়া শহর, এবং শহরের চারিদিকে কর্মব্যস্ততা, সেই সাথে জনসমাগম অনেক বেশি। আসলে বর্ডার এলাকাতে যা হয়, অর্থাৎ চারিদিকেই যেন কর্মব্যস্ততা, দু প্রান্তের দুটো দেশের ভিন্ন ভাবনা এবং দুদিকে দুরকম কর্মব্যস্ততা। এই জয়গা শহর বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি অনেকটাই ঘিঞ্জি এবং সেই সাথে অপরিষ্কারও বটে। আর এই
জয়গা শহরের পাশেই আছে ভুটানের যে শহর, নাম ফুনসোলিং। আমরা যাব সেই ফুনসোলিংয়ে। আমরা পৌঁছে গেছি আলিপুরদুয়ার জেলার ভুটান লাগোয়া শহর জয়গার কাছে। ভুটান গেট আছে, তার কাছে পৌঁছে গেছি। আমাদের হাসিমারা থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় 40 মিনিট। একবারে ভুটান গেটের সামনে। ভারত থেকে ভুটানে ঢোকার প্রবেশ পথ। মূলত এখান দিয়ে গাড়ি, 4 চাকা, 2 হুইলার, 4 হুইলার এগুলোই যায়, কিন্তু সাধারণ মানুষের যাওয়ার পথ অন্যদিকে আছে, ইমিগ্রেশনটা অন্যদিকে। সামনে এটি ভুটান গেট, আর এটা পেডিস্ট্রিয়ান গেট, पैदल जाने की रास्ता। পিছনে এটা ভুটান গেট, আর এটি সোজা হেঁটে যাওয়ার রাস্তা। চলো 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 চলো, এটা এক্সিটের গেট, বেরিয়ে আসার। এবং এই যাবার রাস্তার দুধারে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম জিনিসের দোকান, চারিদিকে বিভিন্ন জিনিসের পসরা। এখান থেকে খুব সহজেই সুলভ মূল্যে বার্গেনিং করে অবশ্যই বিভিন্ন জিনিস কেনা যায়। এগিয়ে সামনের দিকে মেন গেটটি আছে। এটাতে ভুটান ঢোকার পর যাওয়ার পথ, এই পথেই হাঁটা পথে ভুটানে প্রবেশ করা যায় নাকি? চলো। বজ্রপাতের দেশ। বন্ধুরা, যারা এই আমাদের পড়শি বিদেশ এই ভুটানে বেড়াতে যেতে চান, তাদের ক্ষেত্রে এই ভুটানে প্রবেশের কি নতুন নিয়ম এবং কিভাবে প্রবেশ করতে হয়, কি কি লাগে, ইমিগ্রেশন হয়েছে নতুন এখানে, তো ইমিগ্রেশন কাউন্টার কিভাবে পাস করতে হবে, কি জিজ্ঞাসা করতে পারে, এবং মোট কথা ভুটানে প্রবেশের জন্য সমস্ত রকমের রুল অ্যান্ড রেগুলেশনস, নিয়মাবলী, সমস্ত তথ্য আমি আমার এই ব্লগের মাধ্যমে বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা সঙ্গে থাকবেন। এটি ভুটান এন্ট্রি গেট, হাঁটা পথে ভুটানে প্রবেশের এই রাস্তা। আমরা প্রবেশ করেছি একেবারে এই পেডিস্ট্রিয়ান যে টার্মিনাল, সেই পেডিস্ট্রিয়ান টার্মিনালের মধ্যে আমরা আছি, এবং এই পথে আমাদের দেশ ভারতের তরফে বিএসএফ আমাদের পরিচয়পত্র দেখলো এবং তারা ছেড়ে দিল। আমরা প্রবেশ করলাম এই টার্মিনালে। এই পথে গেলে, ভেতরে গেলে ওটা এন্ট্রি করা যাবে। ভুটানে পৌঁছে গেছি। এই ইমিগ্রেশন কাউন্টারে চেক ইন হবে এবং আপনি ইমিগ্রেশন কাউন্টার অতিক্রম করে পৌঁছে যাবেন, পা রাখবেন ভুটানে। বন্ধুরা, আমরা হাঁটা পথে ইমিগ্রেশন ক্রস করে ভুটানের অন্যতম শহর ফুনসেলিংয়ে পৌঁছে গেছি।
এখন ঘড়িতে টাইম দুপুর 1:45, কিন্তু আমরা পৌঁছে গেছি অন্য দেশ ভুটানে আছি এখন, তাই এখানকার স্থানীয় সময় বেলা 2:15, অর্থাৎ ভুটানের স্থানীয় সময় ভারতীয় সময় থেকে আধ ঘন্টা এগিয়ে আছে। এটি আমার ভুটান দ্বিতীয়বারের সফর। এর আগে এসেছিলাম 2013 সালে। একটা জিনিস, এই ভুটানের যে নির্দিষ্ট বাড়িঘরগুলোর স্টাইল সেটি, এবং সর্বোপরি একটা কথা বললেই নয় যে ভুটানের রাস্তাঘাট খুবই পরিষ্কার। উল্টো দিকে জয়গাতে দেখলাম রাস্তাঘাট যথেষ্ট নোংরা, ঘিঞ্জি এবং যানজট, কিন্তু সম্পূর্ণটাই আলাদা এই ভুটানের অন্যতম শহর, পাহাড়ি শহর ফোনসোলিং। এখানের পরিবেশটা একেবারেই ভিন্ন। সামনের দৃশ্যটা একেবারে সম্পূর্ণ ছবির মতো। হোটেল ব্লু ড্রাগন, ফোনসোলিং, ভুটান। এটি ভারত থেকে ভুটানে প্রবেশের যে প্রধান রাস্তা, সেই রাস্তার পাশেই একদম পড়ে। ड्रैगन। मैम, होटल का नाम क्या है? ब्लू ड्रैगन। ब्लू ड्रैगन होटल। এখান থেকে ফোনসোলিংয়ের সমস্ত জায়গাগুলো ভালোভাবেই কভার করা যায়। ব্লু ড্রাগন হোটেল ভালো হোটেল। আমরা এই হোটেলের আজকের অতিথি, তাই তো? ভালো কাস্টমার। এই ব্লু ড্রাগন হোটেলটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের রুম নাম্বার 105 এবং এটি ফার্স্ট ফ্লোরে। এটি আমাদের রুম। এখানে 2টো বেড আছে এবং আধুনিক সমস্ত সুযোগ সুবিধা এখানে আছে। এটা হোটেল ব্লু ড্রাগন। এই হোটেলে আমরা এসেছি। হোটেল ভাড়া নিয়েছে 1200 এবং রুম নাম্বার 105। এবং এখান থেকে এই পাশের এইটা দেখা যায়। এই হচ্ছে মনেস্ট্রি। এই মনেস্ট্রি এখানে খুব ইজিলি এখান থেকে দেখা যায়। আর এখান থেকে এই জায়গাগুলো, এই যে ওটা ভুটান, ওইদিকে ভুটান গেট। আমাদের হোটেলের উপরে থেকে এই ভুটানের যে ফোনসোলিংয়ের একটা খণ্ডচিত্র। ভুটান ভ্রমণের জন্য উপযুক্ত সময় দুটি। এক, বসন্তকালে, যেটি মার্চ থেকে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত, এবং অপরটি হচ্ছে শরৎকালে, যেটি সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত।
এই সময় আবহাওয়া এবং সেই সাথে প্রাকৃতিক পরিবেশ সব থেকে সুন্দর থাকে। এই সময় ভুটান খুব ভালোভাবে ঘুরে দেখা যায়। বেলা শেষে পড়শি দেশ ভুটানে নেমে এসেছে সন্ধ্যা। এখন স্থানীয় সময় সন্ধ্যে 7টা। আমরা বেরিয়ে পড়েছি স্থানীয় এই বাজার ঘুরে দেখতে। এখানে অনেকগুলো আছে। আমরা চাষ করবো। এ হচ্ছে ভুটানের মিষ্টি, হ্যাঁ, রসগোল্লা আর হচ্ছে পান্তুয়া, গোলাপজাম। এই যে এটা হচ্ছে ভুটানের সমোসা, ভুটানের সিঙ্গারা, ওটা ট্যামারিন্ড পিকল, আর এটা স্পেশাল ভুটানের চাটনি। এই দিয়ে খাওয়াবে, দারুণ খাবার। সন্ধ্যাবেলায় এই ফুনসেলিংয়ের বাজারে এদিক ওদিক ঘুরে বেড়ানো, তার সাথে 2-4টে জিনিস কেনা হলো। আশেপাশের জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখার পালা, তাই বেরিয়ে পড়েছি এই ছোট্ট ফুনসেলিং শহরের বিভিন্ন আনাচে কানাচে ঘুরে দেখতে। তো বেশি দূর যাব না, তাই আশেপাশের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে রাতের ফুনসেলিং শহর। বন্ধুরা, ভুটানে প্রবেশের জন্য ভারতীয়দের কোনো ভিসা লাগে না, তবে ফুনসেলিংয়ে পারমিটের জন্য পাসপোর্ট অথবা ভোটার আই কার্ড সর্বত্রই বাধ্যতামূলক। অন্য কোনো আইডেন্টিটি কার্ড ভুটানে গ্রাহ্য হবে না। শিশুদের ক্ষেত্রে পাসপোর্ট না থাকলে স্কুল আই কার্ড অথবা ইংরেজিতে লেখা জন্মের শংসাপত্র দেখাতে হবে। এই ফুনসেলিংয়ের সীমান্তদ্বার খোলা থাকে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। ভারতীয় টাকা ভুটানের সমমূল্যে গৃহীত হয়, তবে 2000 টাকার নোট বাদে সমস্ত নোটই এখানে চলে। ভারতীয় টাকা ব্যবহার এখানে অনায়াসে করতে পারেন। এটিএম থেকে অবশ্য ভুটানি নোটই মিলবে, তবে ভুটানে এটিএমের সংখ্যা খুব বেশি নয়, তাই নগদ পয়সা সবসময় কাছে রাখুন। বন্ধুরা, রাত্রে 2টি খাবার খেয়ে হোটেলে ফেরার পালা, এবং পরের দিন সকালে আবার নতুন ব্লগে আপনাদের এই ফুনসেলিং শহরকে ঘুরে দেখাবো। সকলকে ধন্যবাদ।